হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ব্যাংকিং প্রফেশনাল এক্সাম এর দুটি পর্ব। প্রথম পর্ব জেএআইবিবি এবং দ্বিতীয় পর্ব এআইবিবি, অ্যাসোসিয়েট অফ ইনস্টিটিউট অফ ব্যাংকার্স বাংলাদেশ। এই দ্বিতীয় পর্বে 6টি সাবজেক্ট রয়েছে এবং এর মধ্যে একটি সাবজেক্ট, যার সাবজেক্ট কোড 201, সাবজেক্ট নেম রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস। এটিকে বাংলায় বলা হয় আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি ব্যবস্থাপনা। এই রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনে মডিউল এ এর উপরে আজকে ক্লাস অনুষ্ঠিত হবে। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, এই ক্লাসটি পরিচালনা করছি। আপনারা আমাদের লার্ন উইথ খান ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই ক্লাসের লিংক পেয়ে যাবেন। রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, মডিউল এ। এই অধ্যায়ে আমরা যে বিষয়গুলো শিখব তা হলো: 1. রিস্ক ম্যানেজমেন্ট। 2. Scope and concept of risk management and enterprise risk management. এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টকে সংক্ষেপে ERM বলা হয়। নাম্বার 3. রিস্ক কালচার, রিস্ক স্ট্র্যাটেজি, রিস্ক অ্যাপিটাইট অ্যান্ড টলারেন্স। নাম্বার 4. রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট। নাম্বার 5. রিস্ক গভর্নেন্স অ্যান্ড অর্গানাইজেশন। নাম্বার 6. ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল, রেসিডুয়াল রিস্ক। এই বিষয়গুলো আমরা এই মডিউল এ তে শিখব, মডিউল এ বা প্রথম অধ্যায়ে। আমি আবার বলছি: রিস্ক ম্যানেজমেন্ট, স্কোপ অ্যান্ড কনসেপ্ট অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক কালচার, রিস্ক স্ট্র্যাটেজি, রিস্ক অ্যাপিটাইট অ্যান্ড টলারেন্স, রিস্ক অ্যাসেসমেন্ট অ্যান্ড ট্রিটমেন্ট, রিস্ক গভর্নেন্স অ্যান্ড অর্গানাইজেশন, ইনহেরেন্ট রিস্ক, কন্ট্রোল, রেসিডুয়াল রিস্ক। আমরা বাংলায় যদি বলি, এর বাংলা হচ্ছে ঝুঁকি। ঝুঁকি ব্যবস্থাপনা সঠিকভাবে না করতে পারলে যে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। এজন্য প্রতিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে কি কি ঝুঁকি রয়েছে এবং সেগুলো ব্যবস্থাপনা করা বা ম্যানেজ করা অথবা মোকাবিলা করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হয়। এইখানে আমরা দেখি, ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট ইজ আ প্রিকন্ডিশন ফর সাউন্ড ব্যাংক অর ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ম্যানেজমেন্ট দ্যাট রিকোয়ার্স আইডেন্টিফাইং, মেজারিং অ্যান্ড মিনিমাইজিং রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ ডিফারেন্ট ব্যাংকিং অ্যাক্টিভিটিস। এটি যদি আমরা বাংলায় বলি, কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা হলো সুষ্ঠু ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান পরিচালনার পূর্বশর্ত। অর্থাৎ আপনি যদি একটি ব্যাংক সঠিকভাবে পরিচালনা করতে চান বা একটি আর্থিক প্রতিষ্ঠান সঠিকভাবে পরিচালনা করতে চান, আপনাকে আপনার ঝুঁকিগুলোর ব্যবস্থাপনাটা সুন্দর করতে হবে, কার্যকর করতে হবে। এর জন্য বিভিন্ন ব্যাংকিং কার্যক্রমের সাথে সম্পর্কিত যে ঝুঁকি, সেই ঝুঁকিগুলোকে চিহ্নিত করা, পরিমাপ করা এবং হ্রাস করা প্রয়োজন। আপনারা জানেন, ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সাম, এই পরীক্ষাটা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই দেওয়া যায়। অর্থাৎ আপনি উত্তরগুলো বাংলাতেও লিখতে পারবেন, উত্তরগুলো ইংরেজিতেও লিখতে পারবেন। আমরা এইখানে আহ বাংলা এবং ইংরেজি উভয় ভাবেই ক্লাসটা উপস্থাপন করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনার যেভাবে পরীক্ষায় খাতায় লিখতে স্বাচ্ছন্দ্য বোধ হবে আপনি সেভাবেই লিখবেন। আচ্ছা, although deposit taking and lending are the key business lines, many banks or financial institutions, a financial institution কে সংক্ষেপে বলা হয় FI, FA financial IT institutions. Banks or financial institutions have expanded into other areas risky financial markets. As such, banks or financial institutions always run the risk of insufficient liquidity and credit defaults. অর্থাৎ যদিও আমানত গ্রহণ এবং ঋণ দান মূল ব্যবসায়িক লাইন, অনেক ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান ঝুঁকিপূর্ণ আর্থিক বাজারে অন্যান্য ক্ষেত্রেও সম্প্রসারিত হয়েছে। ফলে ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠান সর্বদা অপর্যাপ্ত তরলতা এবং ঋণ খেলাপির ঝুঁকি নিয়ে থাকে। অর্থাৎ আপনি দেখুন, আমরা ব্যাংক বলতে যে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বুঝে থাকি, যেমন সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক সরকারি ব্যাংক, আবার আসুন বেসরকারি ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, আবার আসুন বিদেশি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক,
তারপরে এইচএসবিসি, হংকং সাংহাই ব্যাংকিং কর্পোরেশন, উরি ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ সিলন। এগুলো ব্যাংক, বিভিন্ন ধরনের ব্যাংক রয়েছে আমাদের দেশের, সরকারি ব্যাংক, বেসরকারি ব্যাংক, বিদেশি ব্যাংক। হ্যাঁ। তো ব্যাংক কি কাজ করে? প্রধান কাজ হচ্ছে জনগণের আমানতটা সংগ্রহণ করা। আপনার সঞ্চয় করা টাকা আছে, সেই টাকা আপনি ব্যাংকে জমা রাখতেছেন। আবার কেউ ব্যবসা করছে, তার ঋণের প্রয়োজন, কেউ বাড়ি বানাচ্ছে, তার ঋণের প্রয়োজন, কেউ দেশের বাইরে যাবে, তার ঋণের প্রয়োজন। বিভিন্ন কারণে মানুষের টাকার প্রয়োজন হয়। তো ঋণের যখন প্রয়োজন হয়, ব্যাংকের কাছে আবেদন করে, ব্যাংক যাচাই বাছাই করে তাকে ঋণ দেয়। তো প্রতিটি ব্যাংকের প্রধান কাজ হচ্ছে এই দুটি, একটা হচ্ছে আমানত গ্রহণ করা, আরেকটা হচ্ছে ঋণ প্রদান করা। এর বাহিরে ব্যাংক আরো অনেক ধরনের কাজের সাথে জড়িত হয়, যেখান থেকে মূলত ব্যাংকের এই ঝুঁকিগুলো তৈরি হয়, যেখানে তাদের লিকুইডিটি এবং ক্রেডিট ডিফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ তারল্য, লিকুইডিটি এর বাংলা হচ্ছে তারল্য, আর ক্রেডিট ডিফল্টস হচ্ছে ঋণ ঝুঁকি বা ঋণ খেলাপির ঝুঁকি। এই ঝুঁকিগুলো অ্যারাইজ করে যখন এই প্রধান কাজের পাশাপাশি আরো অন্যান্য কাজেও ব্যাংক যুক্ত হয়। আর এই ঝুঁকি ব্যবস্থাপনা করাই আমাদের এই রিস্ক ম্যানেজমেন্ট সাবজেক্টের আলোচ্য বিষয়। Technology was adopted rapidly in banking business. Risk management can be regarded as an active, strategic, and integrated process that encompasses both the measurement and mitigation of risk, with the ultimate goal of maximizing the value of bank while minimizing the risk of bankruptcy. To ensure expected return and to avoid unexpected losses from unfrozen events, an effective risk management framework should be in place in the banking industry. আমরা যদি বাংলায় এগুলোকে বলি, ব্যাংকিং ব্যবসায় দ্রুত প্রযুক্তি গ্রহণ করা হচ্ছে। আজ থেকে 10 বছর আগের ব্যাংকিং আর এখনকার ব্যাংকিং অনেক ব্যবধান। আগে ব্যাংকিং ছিল ম্যানুয়ালি, অর্থাৎ আপনাকে শাখায় গিয়ে গিয়ে, ব্রাঞ্চে গিয়ে গিয়ে ব্যাংকিং করতে হতো। এখন আপনি ঘরে বসে ব্যাংকিং করতে পারেন। আপনি টাকা উত্তোলন করার জন্য আপনার বাসার নিকটবর্তী এটিএম বুথ থেকে টাকা তুলতে পারেন। শুধু টাকা তোলা কেন, সিআরএম মেশিন যেখানে আছে সেখানে আপনি চাইলে টাকা জমাও করতে পারেন। আপনি এসএমএস এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট স্টেটমেন্ট পেতে পারেন। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা এখন অনলাইন বেসড হয়েছে, টেকনোলজি বেসড হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনাকে একটি সক্রিয়, কৌশলগত এবং সমন্বিত প্রক্রিয়া হিসেবে বিবেচনা করা যেতে পারে, যা ঝুঁকি পরিমাপ এবং প্রশমন উভয়কেই অন্তর্ভুক্ত করে, যার চূড়ান্ত লক্ষ্য হলো একটি ব্যাংকের মূল্য সর্বাধিক করা, একই সাথে দেউলিয়া হওয়ার ঝুঁকি কমানো। আপনারা জেনে থাকবেন, ব্যাংকের জন্য আহ ব্যাংক্রাপসিতে যখন ব্যাংক ফেস করে, দেউলিয়া হওয়ার যখন ঝুঁকি আহ সম্মুখীন হয়, তখন কিন্তু ব্যাংকের আর কিছু করার থাকে না, ব্যাংক বন্ধ করে দিতে হয়। এই ঝুঁকি যাতে ব্যাংকের না হয় সেজন্য আগে থেকেই প্ল্যান করতে হবে কিভাবে ব্যাংক তার রিস্ক গুলোকে ম্যানেজ করবে। রিস্ক ম্যানেজমেন্ট প্ল্যান ব্যাংকে সাজিয়ে রাখতে হবে, যাতে ব্যাংক তার অবস্থান ভালোও রাখতে পারে, পাশাপাশি এই ব্যাংকটি যাতে দেউলিয়া না হয় সেজন্য পদক্ষেপ নিতে পারে আগে থেকেই। প্রত্যাশিত রিটার্ন নিশ্চিত করতে এবং অপ্রত্যাশিত ঘটনা থেকে অপ্রত্যাশিত ক্ষতি এড়াতে ব্যাংকিং শিল্পে একটি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামো স্থাপন করা উচিত। আপনার যদি ঝুঁকি ব্যবস্থাপনার কাঠামোটা ভালো হয়, তাহলে আপনি করতে পারবেন কি, আপনার রিটার্ন ভালো পাবেন, এবং যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে আপনি, যে ক্ষতি উদ্ভূত হবে সেখান থেকে আপনি নিজেকে সেভ রাখতে পারবেন, সংরক্ষণ রাখতে পারবেন আপনার প্রতিষ্ঠানকে। কনসেপ্ট অফ রিস্ক, ঝুঁকি কি জিনিস বা ঝুঁকি কাকে বলে, যদি এটা পরীক্ষা প্রশ্ন আসে আমরা কিভাবে উত্তর লিখবো? রিস্ক কি? দেখেন, এখানে একটা ছবি আছে, একটা উম, একটা বাটন দেখা যাচ্ছে এই জায়গায়, যেটার দ্বারা রিস্ক এর লেভেল দেখা যাচ্ছে। যেমন এই গ্রিনটা হচ্ছে লো রিস্ক, ইয়েলো কালারটা হচ্ছে মিডিয়াম রিস্ক, রেড কালারটা হচ্ছে হাই রিস্ক। অর্থাৎ কম ঝুঁকি, মধ্যম ঝুঁকি এবং অধিক ঝুঁকি। We may define risks as uncertainties resulting in adverse outcome. Financial risks are
uncertainties resulting in adverse variation of probability that are responsible for creating uncertainties such as sales volume, sales price, purchase price, and administrative transportation expense in cash outflow and cash inflow are the riস্ক এলিমেন্ট অর রিস্ক ফ্যাক্টর। আর্থিক ঝুঁকিটা কখন তৈরি হয়? ধরুন আপনার এই এখন জানুয়ারি মাস চলছে, আপনি আশা করছেন ফেব্রুয়ারি মাসে আপনার আহ 1 কোটি টাকা সেল হওয়ার কথা, কিন্তু আপনার সেই সেলটি আর হলো না, হলো 50 লক্ষ টাকা। তাহলে এই যে আপনার প্রত্যাশার চেয়ে কম কোনো কিছু ঘটা, আবার দেখা যাচ্ছে রাজনৈতিক কোনো অস্থিরতার কারণে আপনার প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ মানে সংগ্রহ করার যে কাজ, সেটি কাজ আপনি সঠিকভাবে করতে পারেন, অথবা আপনার কোনো একটা প্রাকৃতিক দুর্যোগ হলো, যে এখানে যে ব্যবসা প্রতিষ্ঠানে আপনি ঋণ দিয়েছেন সেই ব্যবসা প্রতিষ্ঠানে প্রাকৃতিক দুর্যোগ কিংবা ভূমিকম্পের কারণে নষ্ট হলো, ভেঙে গেল। তাহলে আপনার ব্যবসায়িক মানে আপনার আহ যেই জায়গাতে আপনার ইনভেস্টমেন্ট ছিল সেই ইনভেস্টমেন্টটাও ঝুঁকির মধ্যে পড়ে গেল। তো এগুলো হচ্ছে আপনার একটি প্রতিষ্ঠানের জন্য ঝুঁকি, অর্থাৎ ভবিষ্যতে এমন কিছু ঘটনা ঘটে যার দ্বারা আপনি এফেক্টেড হন, প্রভাবিত হন নেতিবাচকভাবে, নেগেটিভলি। এইগুলো আমাদের ঝুঁকি। এই ঝুঁকিটা হচ্ছে অনিশ্চয়তা থেকে অ্যারাইজ করে, রিস্ক অ্যাজ আনসার্টেনিটিস রেজাল্টিং ইন অ্যাডভার্স আউটকাম, মানে প্রতিকূল কোনো ঘটনার দ্বারা এই আহ, ঝুঁকিটার উদ্ভূত হয়। প্রতিকূল কোনো ঘটনা, অ্যাডভার্স আউটকাম, নেগেটিভ কোনো আউটকামের দ্বারা এই আনসার্টেনিটিস থেকেই রিস্কটা তৈরি হয়। আমরা ঝুঁকিকে অনিশ্চয়তা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি, যা প্রতিকূল ফলাফলের ফলে দিকে পরিচালিত করে। আর্থিক ঝুঁকি হলো অনিশ্চয়তা যার ফলে লাভের প্রতিকূল তারতম্য ঘটে, যা নগদ বহির্গমনে অনিশ্চয়তা, যেমন বিক্রয়ের পরিমাণ, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, প্রশাসনিক ও পরিবহন ব্যয় তৈরির জন্য দায়ী, এবং নগদ প্রবাহ হলো ঝুঁকির উপাদান বা ঝুঁকির কারণ। আচ্ছা, আর্থিক ঝুঁকিটা কি? আর্থিক ঝুঁকিটা অনিশ্চয়তা, অনিশ্চয়তা যেটা প্রতিকূল তারতম্যের কারণে ঘটে থাকে। আপনার বিক্রয় বেশি হওয়ার কথা ছিল কিন্তু কম হয়েছে, আপনার ক্রয় করতে চেয়েছিলেন যে মূল্যে, বাজারে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ার কারণে আপনার ক্রয় মূল্য বেশি হয়েছে, আপনার পরিবহন ব্যয় বেড়ে গেছে, আপনার প্রশাসনিক ব্যয় বেড়ে গেছে। এই বিষয়গুলোর থেকে আমাদের ঝুঁকিগুলো তৈরি হয়, আর্থিক ঝুঁকিগুলো তৈরি হয়। রিস্কটা আমরা কিভাবে ম্যানেজ করবো? দেখুন, রিস্ক ম্যানেজমেন্টের একটা সাইকেল রয়েছে। কিভাবে হয়? রিস্কটা প্রথমে আইডেন্টিফাই করতে হয়, এরপরে সেটা ম্যানেজ করা, তারপরে অ্যাড্রেস এবং কন্ট্রোল করা, প্ল্যানিং করা, সিকিউরিটি মেনটেন করা, এবং সর্বশেষ সলিউশনের দিকে এগিয়ে যাওয়া। এই যে একটা সাইকেল, এই সাইকেলের মাধ্যমে রিস্কটা ম্যানেজ হয়, রিস্ক ম্যানেজমেন্ট হয়। বিজনেস লাইন ফ্রম রিস্ক ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ। আচ্ছা, ঝুঁকি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে আমরা কিভাবে এটিকে অ্যাসেস করতে পারি? From the risk management point of view, banking business lines may be grouped broadly under the following major heads. তিনটা ভাগে এটাকে ভাগ করা যায়। নাম্বার ওয়ান, দ্য ব্যাংকিং বুক। নাম্বার টু, দ্য ট্রেডিং বুক। নাম্বার থ্রি, দ্য অফ ব্যালেন্স শিট এক্সপোজিউর। মানে ঝুঁকি, যে একটা ব্যাংকে যে ঝুঁকি অ্যারাইজ করে, মানে কোন কোন খাত থেকে এই ঝুঁকিগুলো আসে? প্রধানত তিনটি খাত থেকে এই ঝুঁকিটা উদ্ভূত হয়। একটা হচ্ছে ব্যাংকিং বুক, দ্বিতীয় ট্রেডিং বুক, তৃতীয় অফ ব্যালেন্স শিট এক্সপোজিউর। আচ্ছা, ব্যাংকিং বুক বা ব্যাংকের যে রেগুলার কার্যক্রম সেটা, ট্রেডিং বুক হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম, অফ ব্যালেন্স শিট এক্সপোজিউর সেটাও আমরা দেখাবো। ঝুঁকি ব্যবস্থাপনার দৃষ্টিকোণ থেকে ব্যাংকিং ব্যবসার লাইনগুলোকে নিম্নলিখিত প্রধান শিরোনামগুলোর মধ্যে ভাগ করা যায়। সেগুলো কি কি শ্রেণীবদ্ধ করা যায়? 1 নম্বর হচ্ছে ব্যাংকিং বই, 2 নম্বর ট্রেডিং বই, 3 নম্বর হচ্ছে অফ ব্যালেন্স শিট এক্সপোজিউর। আমি আগেও বলেছি যে ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আপনারা বাংলা মাধ্যম এবং ইংরেজি মাধ্যম উভয় মাধ্যমেই দিতে পারবেন। আসুন, ব্যাংকিং বুক মানে ব্যাংকিং থেকে যেটা অ্যারাইজ করে যে ঝুঁকিগুলো। The banking book includes all advances, deposits, borrowings, which usually arise from commercial and retail banking operations. All assets and liabilities in banking book have following characteristics. অর্থাৎ ব্যাংকিং বইয়ে ঘটনাগুলোর মধ্যে অ্যাডভান্স,
ডিপোজিট, ডিপোজিট মানে হচ্ছে আমানত, অ্যাডভান্স হচ্ছে কাউকে ধার দেওয়া, ব্রোয়িং হচ্ছে ঋণ নেওয়া। এগুলোর মধ্য থেকে তৈরি হয় ব্যাংকিং বুক। দে আর নর্মালি হেল্ড আনটিল ম্যাচুরিটি। অ্যাকুরাল সিস্টেম অফ অ্যাকাউন্টিং ইজ অ্যাপ্লাইড। আপনারা জানেন অ্যাকাউন্টিং এর দুটো পদ্ধতি রয়েছে, একটা ক্যাশ বেসিস আর একটা অ্যাকুরাল বেসিস। আধুনিক যে হিসাব বিজ্ঞান সেটি অ্যাকুরাল সিস্টেমে হয়ে থাকে, ক্যাশ বেসিসে হয় না। এটা আপনারা বেসিক অ্যাকাউন্টিং যে ক্লাস আছে সেখান থেকেও জানতে পারবেন, কারণ ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষার প্রথম পর্বে একটি সাবজেক্ট রয়েছে বেসিক অ্যাকাউন্টিং, সেই জায়গায় এই অ্যাকুরাল বেসিস এবং ক্যাশ বেসিস সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো ব্যাংকিং বই, ব্যাংকিং বইতে বাণিজ্যিক এবং খুচরা ব্যাংকিং কার্যক্রম থেকে উদ্ভূত সমস্ত অগ্রিম, আমানত এবং ঋণ অন্তর্ভুক্ত থাকে। ব্যাংকিং বইয়ের সমস্ত সম্পদ এবং দায়বদ্ধতার নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। দুটো বৈশিষ্ট্য, সেটা হচ্ছে এরা একটি নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়। যেমন দেখেন, আপনি যদি কাউকে ঋণ দেন, ঋণের কিন্তু একটা সময় থাকে, 5 বছর মেয়াদি ঋণ, কিংবা 10 বছর মেয়াদি ঋণ, বা 15 বছরের ঋণ। আবার আপনি যদি কোথাও এফডিআর করেন, কোনো ব্যাংকে এফডিআর করলেন, ধরুন আপনি সোনালী ব্যাংকে এফডিআর করেন, এই এফডিআর আপনি 1 বছরের জন্য করতে পারেন, 2 বছরের জন্য করতে পারেন, 6 মাসের জন্য করতে পারেন। মানে এটা একটা মেয়াদ থাকে। আপনি যদি একটা ডিপিএস করেন, সেটা 6 মাস মেয়াদি হতে পারে, 1 বছর মেয়াদি হতে পারে, তো 5 বছর মেয়াদি হতে পারে, 10 বছর মেয়াদি হতে পারে। মানে ব্যাংকিং বুকের যে টার্ম গুলো, এগুলোর কিন্তু একটা মেয়াদ থাকে, একটা ম্যাচুরিটি ডেট থাকে। এবং এখানে যে অ্যাকাউন্টিংটা ফলো করা হয় সেটা হচ্ছে অ্যাকুরাল বেসিস। এগুলো সাধারণত মেয়াদ পূর্তি পর্যন্ত রাখা হয় এবং হিসাব রক্ষণের ব্যবস্থা প্রয়োগ করা হয়। Since all assets and liabilities in the banking book held until maturity, between assets and liabilities result in excess or shortage of liquidity. This is commonly known as liquidity risk. এর বাংলা হচ্ছে তারল্য ঝুঁকি। In addition, interest rate changes take place during the period such assets and liabilities are held in the banking book. Therefore, interest rates on assets as well as liabilities change on their maturity. অর্থাৎ মেয়াদ পূর্তিতে অ্যাসেট এবং লায়াবিলিটির পরিমাণটাতে পরিবর্তন আসে। Therefore, interest rates on assets as well as liability change on their maturity. This effect net interest margin, interest received net of interest paid. This is called interest rate risk. Further, the asset side of the banking book generates credit risks arising from defaults in payments of principal and interest by borrowers. যেহেতু ব্যাংক খাতায় সমস্ত সম্পদ এবং দায় মেয়াদ পূর্তি পর্যন্ত রাখা হয়, তাই সম্পদ এবং দায়ের মধ্যে মেয়াদ পূর্তির অমিলের ফলে অতিরিক্ত তরলতা বা তার ঘাটতি দেখা যায়। এটি সাধারণত তরলতা ঝুঁকি, যেটাকে আমরা তারল্য ঝুঁকিও বলি, ইংরেজিতে বলা হয় লিকুইডিটি রিস্ক, বাংলায় বলা হয় তারল্য ঝুঁকি নামে পরিচিত। এছাড়াও ব্যাংক খাতায় এই ধরনের সম্পদ এবং দায় জমা থাকার সময়কালে সুদের হার পরিবর্তন হয়। অর্থাৎ আপনি 5 বছর আগে ঋণ নিয়েছেন, তখন ইন্টারেস্ট রেট ছিল 10%, এখন ইন্টারেস্ট রেট বেড়েছে, হয়েছে 12%। তো এর দ্বারা কিন্তু আপনার অ্যাসেটেও একটা প্রভাব পড়ে যায়। হ্যাঁ, এই সুদের হার পরিবর্তনের কারণে। অতএব সম্পদের সুদের হার এবং দায়গুলোর তাদের মেয়াদ পূর্তিতে পরিবর্তিত হয়। এটি নেট সুদের মার্জিনকে প্রভাবিত করে, অর্থাৎ প্রদত্ত সুদের নিট প্রাপ্ত সুদ। এটিকে সুদের হার ঝুঁকি বলা হয়। অধিকন্তু ব্যাংক খাতার সম্পদের দিকটি ঋণ গ্রহীতাদের মূলধন এবং অথবা সুদের পরিশোধে খেলাপির ফলে উদ্ভূত ঋণ ঝুঁকি তৈরি করে। এখন আমরা দেখব ট্রেডিং বুক। ট্রেডিং বুক এটা কিরকম? The trading book includes all the assets. Trading book includes all the assets that are marketable. মার্কেটেবল মানে কি? যেটা আপনি মার্কেটে বাই করতে পারবেন, মার্কেটে সেল করতে পারবেন, সেটা হচ্ছে মার্কেটেবল, বাজারজাত করা যাবে। They can be traded in the market, যেগুলোকে মার্কেটে ট্রেড করা যায়। Contrary to the characteristics of assets and liabilities held in the banking book, trading book assets have following characteristics. ব্যাংকিং বুকের অ্যাসেটের থেকে ট্রেডিং বুকের অ্যাসেটের কিছু বৈশিষ্ট্য রয়েছে। কি কি বৈশিষ্ট্য? They are not normally held until maturity and positions are liquidated in the market after holding it for a period. মানে এগুলো
সাধারণত ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখা হয় এমনটা না, এগুলো এর মানে বেশি সময়ও এগুলো রাখা যেতে পারে, এর ম্যাচুরিটি পর্যন্ত ধরে রাখার বাধ্যবাধকতা নেই। Mark to market system is followed and the difference between the market price and book value is taken to profit and loss account. ধরেন এটা অনেকটা এই আপনি একটি শেয়ার বেক্সিমকো কোম্পানির শেয়ার ক্রয় করলেন, আপনি একটি শেয়ার 1,000 টাকা মূল্যে, আজ থেকে 6 মাস পরে বর্তমানে সেটির মূল্য বেড়ে 1,500 টাকা হয়েছে। এই যে 500 টাকা বৃদ্ধি পেয়েছে বাজার মূল্য, এই 500 টাকা কিন্তু আপনার প্রফিট হয়ে গেল। আবার আপনি ধরুন স্কোয়ার ফার্মার শেয়ার ক্রয় করেছেন 2,000 টাকা দিয়ে, 6 মাস পরে এসে সেই শেয়ারের মূল্য হয়ে গেছে 1,800 টাকা। এই যে 200 টাকা আপনার কমে গেল বাজার মূল্য, ক্রয় মূল্য থেকে, এই 200 টাকা কিন্তু আপনার লস, এটি লস হিসাবে চলে যাবে। তো ট্রেডিং বুকে আপনার যে সম্পদগুলো থাকে সেইগুলো ক্রয় মূল্য এবং বাজার মূল্যের যে ব্যবধান, যদি ব্যবধান পজিটিভ হয় তাহলে সেটি আপনার জন্য লাভ, যদি ব্যবধান নেগেটিভ হয় তাহলে সেটি আপনার জন্য ক্ষতি। ট্রেডিং বইতে সমস্ত সম্পদ অন্তর্ভুক্ত থাকে যা বাজারজাত করা যায়, অর্থাৎ বাজারে লেনদেন করা যায়। ব্যাংকিং বইতে ধারণকৃত সম্পদ এবং দায়বদ্ধতার বৈশিষ্ট্যের বিপরীতে ট্রেডিং বই সম্পদের নিম্নলিখিত বৈশিষ্ট্য রয়েছে। এক, সাধারণত মেয়াদ পূর্তি না হওয়া পর্যন্ত এগুলো ধারণ করা হয় না এবং নির্দিষ্ট সময়ের জন্য ধরে রাখার পর বাজারে অবস্থান বাতিল করা হয়, এবং মার্ক টু মার্কেট সিস্টেম অনুসরণ করা হয় এবং বাজার মূল্য এবং বই মূল্যের মধ্যে পার্থক্য লাভ এবং ক্ষতির হিসেবে নেওয়া হয়। Trading book mostly comprise of fixed income securities, equities, foreign exchange holdings, commodities, etc., held by the bank on its own account. Derivatives that are held for trading in the market or over the counter (OTC) and for hedging exposure under trading book would also form the part of trading book. Trading book subject to adverse movement in the market prices until they are liquidated. দিস ইজ টার্মড অ্যাট মার্কেট রিস্ক। মানে ট্রেডিং বুকে যেই অ্যাসেট গুলো আমরা দেখাই এগুলো কিন্তু বাজার মূল্যের সাথে মিল করে আহ, তুলনা করা হয়। যদি বাজার মূল্য বৃদ্ধি পায় তাহলে আপনার জন্য ভালো, বাজার মূল্য হ্রাস পেলে আপনার জন্য ক্ষতি। তো এই যে ঝুঁকিটা অনিশ্চয়তা থেকে উদ্ভূত হয় এটিকে বলা হয় মার্কেট রিস্ক, বাজার ঝুঁকি। এখানে একটি টার্ম রয়েছে ওটিসি, অনেক সময় পরীক্ষায় পূর্ণরূপ লিখতে আসে, শর্ট কোশ্চেন আকারে। ওটিসি এটার পূর্ণরূপ হচ্ছে ওভার দা কাউন্টার, ওতে ওভার, টিতে দা, সিতে কাউন্টার, ওভার দা কাউন্টার, ওটিসি। আচ্ছা, যদি বাংলায় বলি, ট্রেডিং বইতে বেশিরভাগই স্থির আয়ের সিকিউরিটিজ, ইকুইটি, স্থির আয় বলতে ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, যেমন এফডিআর, এটা ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। বিপিএস, ফিক্সড ইনকাম সিকিউরিটিজ, মানে আপনি নিশ্চিত একটা এফডিআর করলে কতটুকু রিটার্ন আপনি 1 বছর পরে পাবেন সেটা আপনি 1 বছর আগে থেকেই জানেন, এবং 1 বছর পরে ওই রিটার্নটাই পাবেন। অর্থাৎ অর্থনৈতিক অবস্থা ভালো হোক মন্দ হোক, হ্যাঁ, তার দ্বারা আপনার রিটার্নে কোনো পরিবর্তন আসবে না। যেমন আপনি সঞ্চয়পত্র ক্রয় করলেন, সেই সঞ্চয়পত্র ক্রয় করার কারণে যে রিটার্নটা আপনি পাবেন এই রিটার্নে কোনো পরিবর্তন আসবে না। এটা এগুলোকে বলা হয় স্থির আয়ের সিকিউরিটিজ, ইংরেজিতে বলা হয় ফিক্সড ইনকাম সিকিউরিটিজ। মানে এর ইনকামটা ফিক্সড, আগে থেকেই আপনি জানেন। ইকুইটি, তারপর বৈদেশিক মুদ্রার হোল্ডিং, পণ্য ইত্যাদি থাকে যা ব্যাংকের নিজস্ব অ্যাকাউন্টে থাকে, বাজারে বা কাউন্টারে উপর লেনদেনের জন্য, এবং ট্রেডিং বইয়ের অধীনে হেজিং এক্সপোজারের জন্য ধারণ করা ডেরাইভেটিভ গুলিও ট্রেডিং বইয়ের অংশ হবে। ট্রেডিং বইগুলি বাজার মূল্যের প্রতিকূল পরিবর্তনের সাপেক্ষে যতক্ষণ না সেগুলো বাতিল করা হয় এটিকে বাজার ঝুঁকি বলা হয়, মার্কেট রিস্ক, যাকে বাংলায় বলা হয় বাজার ঝুঁকি। আরেকটা জিনিস আমরা দেখবো সেটি হচ্ছে অফ ব্যালেন্স শিট এক্সপোজিওর। এটাকে আপনারা শুনে থাকবেন ওবিএসআই, সংক্ষেপে বলা হয় ওবিএসআই, এর পূর্ণরূপ হচ্ছে অফ ব্যালেন্স শিট আইটেম। Off balance sheet exposures are contingent in nature, where banks issue guarantees, letter of credit, etc. ব্যাংকস ফেস, যে লেটার অফ ক্রেডিটকে সংক্ষেপে বলা হয় এলসি। আপনারা জানেন এই জিনিসটা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে জড়িত, আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে এই এলসি টার্মটা জড়িত আছে। So, off-balance sheet exposure are contingent in nature, where banks issue guarantee of letter of credit,
ব্যাংক ফেস পেমেন্ট অব্লিগেশন। আপনি যখন একটা এলসি ইস্যু করবেন, আপনাকে কিন্তু এটা টাকা পরিশোধ করতে হবে। These contingencies add to the revenue generation of banks. Banks may also have contingencies receivable. Here, banks are the beneficiaries subject to certain contingencies. কোনো কোনো ক্ষেত্রে ব্যাংকের উপকার হয়। Derivatives are off-balance sheet market exposures. They are swaps, futures, forward contracts, foreign exchange contracts, options, etc. ব্যালেন্স শিটের বাহিরের এক্সপোজুর গুলো আনুষঙ্গিক প্রকৃতি, যেখানে ব্যাংকগুলো গ্যারান্টি, ঋণপত্র ইত্যাদি ইস্যু করে। সেখানে ব্যাংকগুলো অর্থ প্রদানের বাধ্যবাধকতা পূরণে ব্যর্থতার মতো কিছু ঘটনার উপর নির্ভরশীল। এই আনুষঙ্গিক পরিস্থিতিগুলো ব্যাংকগুলির রাজস্ব উৎপাদনে অবদান রাখে। ব্যাংকগুলির প্রাপ্য আনুষঙ্গিক পরিস্থিতিও থাকতে পারে। এখানে ব্যাংকগুলো কিছু আনুষঙ্গিক পরিস্থিতির সাপেক্ষে সুবিধাভোগী। ডিরাইভেটিভ গুলো হলো অফ ব্যালেন্স শিট এক্সপোজিওর। এগুলোর মধ্যে সোয়াপ, ফিউচার, ফরওয়ার্ড কন্ট্রাক্ট, বৈদেশিক মুদ্রা চুক্তি, এই বিষয়গুলো অনেকটা ফরেন এক্সচেঞ্জের সাথে জড়িত। আপনাদের যারা কমার্শিয়াল ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ ডেস্কে কাজ করেন, তারা এই বিষয়গুলো ভালো বুঝবেন। ফরওয়ার্ড কন্ট্রাক্ট, ফিউচার, সোয়াপ, ফরেন এক্সচেঞ্জ কন্ট্রাক্ট, অপশন, এগুলো সাধারণত বৈদেশিক বাণিজ্য শাখায় যারা কাজ করে একটি ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ডেস্কে, তারা এই বিষয়গুলো খুব ভালোভাবে আত্মস্থ করতে পারে। তো অফ ব্যালেন্স শিট এক্সপোজিওরও একটি ব্যাংকের রিস্ক অ্যারাইজ করার ক্ষেত্র। অফ ব্যালেন্স শিট এক্সপোজিওর, ওভিএসআই। আমরা এখন দেখব রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, ঝুঁকি ব্যবস্থাপনার যে প্রক্রিয়া সেটি দেখব, এটি কিভাবে তৈরি হয়। Risk management process is a systematic approach that aligns a strategy, people, technology, process, and knowledge with the process of assessing, evaluating, and managing the risk that an organization faces. অর্থাৎ risk is unavoidable, but it is not unknownable. While every financial institution faces its share of surprises and setbacks, many of the risks doing business can be identified and mitigated with the help of thoughtful risk assessment. ঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া হলো একটি নিয়মতান্ত্রিক পদ্ধতি যা কৌশল, মানুষ, প্রযুক্তি, প্রক্রিয়া এবং জ্ঞানকে একটি প্রতিষ্ঠানের মুখোমুখি ঝুঁকি মূল্যায়ন পরিচালনার উদ্দেশ্যে একত্রিত করে। রিস্ক ম্যানেজমেন্টটা কি? এটা একটা প্রসেস, এবং এটা কি সিস্টেমেটিক প্রসেস, অর্থাৎ একটি পদ্ধতিগত প্রক্রিয়া। আপনি এই ঝুঁকিটা ব্যবস্থাপনা করবেন বা রিস্কটা ম্যানেজ করবেন একটা সিস্টেমেটিক ওয়েতে। সেখানে কি কি থাকবে? সেইখানে থাকবে ইভালুয়েশন, থাকবে ম্যানেজিং রিস্ক, থাকবে অ্যাসেসমেন্ট থাকবে। আর এই প্রক্রিয়ায় যুক্ত হবে কিছু কৌশল, আপনার জনবল, আপনার টেকনোলজি এবং আপনার নলেজ। এগুলোর ভিত্তিতে আপনাকে এই রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসটি সাজাতে হবে। রিস্ক ইজ আনঅ্যাভয়েডেবল, রিস্কটা, ঝুঁকিটা কিন্তু অনিবার্য। কিন্তু ঝুঁকি যে আসতে পারে এটা কিন্তু অজ্ঞাত না। আপনি কিন্তু আগে থেকে চাইলেই জানতে পারেন যে ঝুঁকি আসতে পারে, কিন্তু ঝুঁকির দ্বারা কতটুকু ক্ষতি হবে বা ঝুঁকিটা একেবারেই পরিহার করা যায় এরকম না। ঝুঁকি সবসময় সম্পূর্ণরূপে পরিহার করা যায় না, কিন্তু ঝুঁকিটা ম্যানেজ করা যায়। যদিও প্রতিটি আর্থিক প্রতিষ্ঠান তার অংশের বিস্ময় এবং বিপত্তির মুখোমুখি হয়, তবুও ব্যবসা করার অনেক ঝুঁকি সুচিন্তিত ঝুঁকি মূল্যায়নের সাহায্যে চিহ্নিত এবং প্রশমিত করা যেতে পারে। অর্থাৎ আপনি যদি পূর্ব থেকেই পদক্ষেপ নেন, তাহলে আপনি কিন্তু এই ঝুঁকিগুলোকে হ্রাস করতে পারবেন, মিনিমাইজ করতে পারবেন, মিটিগেট করতে পারবেন। তার জন্য আপনাকে কিন্তু প্ল্যানিং করতে হবে। রিস্ক ম্যানেজমেন্টটা করার জন্য আপনার যথাযথ প্ল্যানিং থাকতে হবে, আপনার টিম ওয়ার্ক থাকতে হবে, আপনার ম্যানেজমেন্ট থাকতে হবে। হ্যাঁ, দেখুন এখানে একটি ছবি দেখানো হয়েছে। রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, এটা একটা কিভাবে কাজটা ঘটে। প্রথমে আইডেন্টিফাই রিস্ক, মানে একদম সবার উপরে দেখুন অ্যাসেস রিস্ক, আপনার ঝুঁকিটা আগে মূল্যায়ন করতে হবে। দেন আইডেন্টিফাই রিস্ক, ঝুঁকিটা চিহ্নিত করতে হবে। দেন রিভিউ কন্ট্রোলস, আপনি কিভাবে এই ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করবেন তা রিভিউ, পুনর্বিবেচনা করতে হবে। এবং সবার শেষে হচ্ছে কন্ট্রোল রিস্ক, আপনার এই ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করতে হবে।
তাহলে প্রথমে ঝুঁকি মূল্যায়ন, ঝুঁকি চিহ্নিত করা, মানে আপনি যদি নিজে থেকেই না জানেন কোনটা কোনটা আপনার জন্য রিস্ক, তাহলে আপনি কিভাবে এটা কন্ট্রোল করবেন? প্রথমে আপনাকে কিন্তু অ্যাসেসমেন্ট করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। ইউ মাস্ট আইডেন্টিফাই দ্য রিস্ক। যদি আপনি রিস্কটা আইডেন্টিফাই করতে পারবেন সঠিকভাবে, তাহলে সেটাকে আপনি কন্ট্রোলও করতে পারবেন, আপনি সেই ঝুঁকিটা মিনিমাইজ করতে পারবেন। স্কোপ অফ রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্ট, আমি ক্লাসের শুরুতে বলেছি এন্টারপ্রাইজ রিস্ক ম্যানেজমেন্টকে সংক্ষেপে বলা হয় ERM। রিস্ক ম্যানেজমেন্ট রিকোয়ার্স দ্যাট the risks of financial institutions be identified, assessed, and controlled. Enterprise risk management addresses a combination of credit risks, market risks, interest rate risks, liquidity risks, and operational risks. Sound risk practices define who should be accountable for this risk and how the risk process should be implemented. Risks and return are two sides of the same coin, অর্থাৎ একই মুদ্রার এপিটোপিট। It is always easy to lend and to obtain attractive revenues from risky borrowers. The price to pay a higher risk than the prudent bank and higher potential losses. The prudent bank limits risk by restricting business volume and screening out risky borrowers. ঝুঁকি ব্যবস্থাপনার জন্য একটি আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি চিহ্নিতকরণ, মূল্যায়ন এবং নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এন্টারপ্রাইজ ঝুঁকি ব্যবস্থাপনা ঋণ ঝুঁকি, বাজার ঝুঁকি, সুদের হার ঝুঁকি, তরলতা ঝুঁকি এবং পরিচালনাগত ঝুঁকির সংমিশ্রণকে মোকাবেলা করে। সুষ্ঠু ব্যাংক ঝুঁকি অনুশীলনগুলি নির্ধারণ করে যে এই ঝুঁকিগুলির জন্য কারা দায়বদ্ধ হওয়া উচিত এবং ঝুঁকি প্রক্রিয়াগুলি কিভাবে বাস্তবায়ন করা উচিত। ঝুঁকি এবং রিটার্ন একই মুদ্রার এপিটোপিট, আমরা যেমন বলি না, অর্থাৎ একটা কয়েন যখন টস করি সেখানে একদিকে হেড থাকে একদিকে টেল থাকে, এরকম ঝুঁকি এবং রিটার্ন একই মুদ্রার এপিটোপিট, অর্থাৎ একদিকে আপনি যদি ঝুঁকি নেন আরেকদিকে আপনি রিটার্ন পাবেন। নো রিস্ক নো গেইন। ঋণ দেওয়া এবং ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতাদের কাছ থেকে আকর্ষণীয় রাজস্ব অর্জন করা সর্বদা সহজ। প্রদেয় মূল্য বিচক্ষণ ব্যাংকের তুলনায় উচ্চ ঝুঁকি এবং উচ্চ সম্ভাব্য ক্ষতি। বিচক্ষণ ব্যাংক ব্যবসায়িক পরিমাণ সীমিত করে এবং ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতাদের শনাক্ত করে ঝুঁকি সীমিত করে। আপনি যখন ব্যাংক থেকে লোন দেন মানুষকে, এই লোন দেওয়ার পরে দেখবেন কিছু লোক রয়েছে, ক্লায়েন্ট রয়েছে, যারা কিন্তু নিয়মিত টাকা দিচ্ছে না, অথবা যাদের মানে কি বলে রিপেমেন্ট শিডিউলটাও ভালো না। আবার এই ধরনের ঋণ গ্রহীতাদেরকে আমরা বলি ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতা। আবার কিছু ঋণ গ্রহীতা আছে তারা নিয়মিত ঋণের কিস্তি পরিশোধ করে, এই ধরনের ঋণ কখনো ক্লাসিফাইড হয় না, NCL হয় না, তো CL কনভার্ট হয় না। তারা ঋণ নেওয়ার শুরু থেকেই নিয়মিত কিস্তি পরিশোধ করে, তারা হচ্ছে ভালো ঋণ গ্রহীতা, এখানে কোনো ঝুঁকি নেই। তো আপনার জন্য যেই ক্লায়েন্ট গুলো বা যেই বরোয়ার গুলো ঝুঁকিপূর্ণ, সেগুলো কিন্তু আপনাকে শনাক্ত করতে হবে। শনাক্ত করে আপনার এই ক্লায়েন্টদের কি করে ম্যানেজ করা যায় তা পরিকল্পনা ভাবে আগাতে হবে, যার ফলে ঝুঁকিপূর্ণ ঋণ গ্রহীতাদের শনাক্ত করে আপনি ঝুঁকিটাকে সীমিত করতে পারবেন। এবং একটি বুদ্ধিমান ব্যাংকারের কাজ হচ্ছে এইভাবে প্ল্যানিং করে আনা, ঝুঁকি চিহ্নিত করা এবং সেটি নিয়ন্ত্রণের জন্য পদক্ষেপ নেওয়া। এইখানে দেখুন একটি ছবিতে রিক্সের ব্যালেন্স দেখা যাচ্ছে। এইদিকে রয়েছে ছোট ছোট তিনটি বল, আবার এইদিকে রয়েছে বড় একটি বল। এর মাঝে এই একটি ব্যালেন্স করার বিষয় আছে, অর্থাৎ আপনি যদি একদিকে একটু ওজন বেশি দেন আরেক দিকে অন্য দিক থেকে সেটা ইমব্যালেন্স হয়ে যাবে। তো রিস্ক কালচার আমরা এখন দেখব। রিস্ক কালচার বা ঝুঁকি সংস্কৃতি জিনিসটা কি? রিস্ক কালচার, এগুলো টিকা আসতে পারে, শর্ট কোশ্চেন আসতে পারে, ইনোভেটিভ কোশ্চেন হতে পারে। Risk management culture refers to common norms and values related with risk identification, management, and assessment within the organization. একটি প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকিটা আইডেন্টিফাই করা, ম্যানেজ করা এবং সেটাকে অ্যাসেসমেন্ট করাটা
রিস্ক ম্যানেজমেন্ট কালচারের অন্তর্গত। অলসো রিস্ক ম্যানেজমেন্ট কালচার ইজ অ্যান অর্গানাইজেশন ওয়াইড ইস্যু অ্যান্ড হ্যাজ টু বি designed according to the risk attitude and behaviors defined strategically in order to attain corporate objectives। অর্থাৎ আপনার ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য রিস্ক ম্যানেজমেন্ট কালচারটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। লাইকওয়াইজ রিস্ক কালচার ইজ অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং রিস্ক দ্য ফিনান্সিয়াল ইনস্টিটিউশন faces and how they are managed। রিস্ক কালচারের মধ্যে আপনার ঝুঁকিটা বুঝতে পারা, উপলব্ধি করতে পারা, আন্ডারস্ট্যান্ড করতে হবে, উপলব্ধি করতে পারা এবং সেটা ম্যানেজ করাটাও অন্তর্ভুক্ত। এ সাউন্ড এন্ড কনসিস্টেন্ট রিস্ক কালচার থ্রুন আউট আ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ইজ আ কে এলিমেন্ট অফ ইফেক্টিভ রিস্ক ম্যানেজমেন্ট। ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি বলতে প্রতিষ্ঠানের মধ্যে ঝুঁকি শনাক্তকরণ ও ব্যবস্থাপনা এবং মূল্যায়নের সাথে সম্পর্কিত সাধারণ নিয়ম এবং মূল্যবোধকে বোঝায়। এছাড়াও ঝুঁকি ব্যবস্থাপনা সংস্কৃতি একটি সংগঠনব্যাপী বিষয় এবং কর্পোরেট লক্ষ্য অর্জনের জন্য কৌশলগতভাবে সংজ্ঞায়িত ঝুঁকি মনোভাব এবং আচরণ অনুসারে ডিজাইন করতে হয়। অর্থাৎ আপনি যদি ঝুঁকি ব্যবস্থাপনা করেন, সেই সংস্কৃতির মধ্যে বা কালচারের মধ্যে আপনার প্রতিষ্ঠানের লক্ষ্য, উদ্দেশ্য, ঝুঁকি মনোভাব, কতটুকু ঝুঁকি আপনি গ্রহণ করবেন, কিভাবে সেই ঝুঁকি মোকাবেলা করবেন, এগুলো অন্তর্ভুক্ত রাখতে হয়। একইভাবে ঝুঁকি সংস্কৃতি হলো আর্থিক প্রতিষ্ঠানের মুখোমুখি ঝুঁকিগুলো এবং সেগুলো কিভাবে পরিচালিত হয় তা বোঝা। একটি আর্থিক প্রতিষ্ঠান জুড়ে একটি সুষ্ঠু এবং সামঞ্জস্যপূর্ণ ঝুঁকি সংস্কৃতি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার একটি মূল উপাদান। Every banking institutions should develop an integrated and institution-wide risk culture। প্রতিটি ব্যাংকিং প্রতিষ্ঠানের উচিত প্রাতিষ্ঠান ভিত্তিক এবং সমন্বিত ঝুঁকি ব্যবস্থাপনা তৈরি করা। Based on a full understanding of the risk it faces and how they are managed, considering risk tolerance and appetite। Since the business of banks involves risk taking, it is fundamental that risks are appropriately managed। মানে একটা মৌলিক বিষয় হচ্ছে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার যে ঝুঁকিগুলো রয়েছে এটি আপনি যথাযথভাবে ম্যানেজ করেছেন। A sound and consistent risk culture throughout a financial institutions is a key element of effective risk management। প্রতিটি ব্যাংকিং প্রতিষ্ঠানের উচিত ঝুঁকি সহনশীলতা এবং আগ্রহ বিবেচনা করে তাদের মুখোমুখি ঝুঁকি এবং সেগুলো কিভাবে পরিচালিত হয় তা সম্পূর্ণ ধারণার উপর ভিত্তি করে একটি সমন্বিত এবং প্রতিষ্ঠানব্যাপী ঝুঁকি সংস্কৃতি গড়ে তোলা। যেহেতু ব্যাংকের ব্যবসা ঝুঁকি গ্রহণের সাথে জড়িত, আপনার যে ব্যাংকিং সিস্টেম এখানে কিন্তু রিস্ক আছে, ব্যাংকের যে ব্যবসাটা এখানে ঝুঁকি আছে, তাই ঝুঁকিগুলো যথাযথভাবে পরিচালিত হওয়াটা একটা মৌলিক বিষয়। একটি আর্থিক প্রতিষ্ঠান জুড়ে একটি সুষ্ঠু এবং সামঞ্জস্যপূর্ণ ঝুঁকি সংস্কৃতি কার্যকর ঝুঁকি ব্যবস্থাপনার একটি মূল উপাদান। অর্থাৎ রিস্ক কালচারটা কিন্তু রিস্ক ম্যানেজমেন্টের একটি ইফেক্টিভ এলিমেন্ট বা কি এলিমেন্ট। হ্যাঁ, আমরা এবার দেব স্ট্র্যাটেজিক প্ল্যান, যাকে বাংলায় বলা হয় কৌশলগত পরিকল্পনা। মাঝে মাঝে বলে না যে স্ট্র্যাটেজি যদি ভালো হয় তাহলে আপনার কাজে সফল হওয়ার চান্স বেশি, আর স্ট্র্যাটেজি যদি ভুল হয়, রং স্ট্র্যাটেজি হয়, তাহলে আপনার কিন্তু সাকসেস হওয়ার চান্স কমে যায়। A strategic plan. A strategic plan is a document reflecting the mission and strategic goals, generally for a period of at least 5 years। মানে যে কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান কমপক্ষে 5 বছরের জন্য হতে হয়। কৌশলগত পরিকল্পনার মেয়াদ 5 বছর। A good strategic plan must be clear, consistent with goals, and flexible and adjustable to changes in the environment। A strategic plan should contain at least the following। একটা স্ট্র্যাটেজিক প্ল্যান কমপক্ষে কত বছরের জন্য হবে? 5 বছরের জন্য হবে। এর মাঝে কি কি জিনিস থাকে সেটা হচ্ছে
দেখুন, এই স্ট্র্যাটেজিক প্ল্যানের মধ্যে নিচের জিনিসগুলো উল্লেখ থাকতে হবে: ক্রিটিক্যাল রিভিউ অফ দ্য ইনস্টিটিউশনাল পারফরমেন্স ইনক্লুডিং সর্ট। সর্ট হচ্ছে একটা অ্যানালাইসিস, এটার পূর্ণরূপ হচ্ছে এস এ হচ্ছে স্ট্রেংথ, ডব্লিউ তে উইকনেস, ও তে অপরচুনিটিস, টি তে থ্রেটস। স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস, থ্রেটস, এই বিষয়গুলো নিয়ে যে রিসার্চ হয় বা গবেষণা হয় তার নাম হচ্ছে সর্ট অ্যানালাইসিস। আপনার এই প্ল্যানের মধ্যে সর্ট অ্যানালাইসিস করতে হবে, আপনাকে জানতে হবে কোথায় আপনার দুর্বলতা, কোথায় আপনার সবলতা, কোন জায়গায় আপনি মজবুত আছেন এবং কোন জায়গায় আপনি দুর্বল আছেন। আচ্ছা, ব্যাংকস স্ট্র্যাটেজিক গোলস অ্যান্ড অবজেক্টিভস, কর্পোরেট গভর্নেন্স অর্থাৎ ব্যবসায়িক সুশাসন থাকতে হবে, কমপ্লায়েন্স উইথ লস অ্যান্ড রেগুলেশন, আইন এবং নীতিমালা মেনে চলতে হবে, স্ট্রেংথেনিং ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্স অ্যান্ড রিভিউ সিস্টেম, আপনার অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ আপনাকে মজবুত করতে হবে, রিডিউসিং নন পারফর্মিং লোন, আপনার যে নন পারফর্মিং লোন আছে, এনপিএল আছে, সেগুলো কমাতে হবে, ইনক্রিজিং এনপিএল রিকভারি, যেই লোনগুলো থেকে আপনার টাকা আদায় কম হচ্ছে, সিএল হয়ে যাচ্ছে, সেই লোনগুলো থেকে আপনাকে ক্লাসিফাইড লোনগুলো থেকে আপনার ইনক্রিজ মানে রিকভারিটা বাড়াতে হবে। অটোমেশন অ্যান্ড ইফেক্টিভ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, এই সংক্ষেপে বলা হয় MIS, বাংলায় মানে বিস্তারিত হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানে অটোমেশনের আওতায় আনতে হবে, ডিজিটালাইজেশন করতে হবে, হ্যাঁ, এবং আপনার ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমটাকেও ইফেক্টিভ করতে হবে। ডেফিনিশন অফ রিস্ক অ্যাপিটাইট। রিস্ক অ্যাপিটাইট মানে হচ্ছে ঝুঁকি গ্রহণের যে আগ্রহ বা ক্ষুধা, এটা কাকে বলে দেখি আমরা একটু। রিস্ক অ্যাপিটাইট is the level and type of risk a bank is able and willing to assume in its exposure and business activities, given its business objectives and obligations to stakeholders. কারা কারা স্টেকহোল্ডার্স? যেমন ডেপোজিটর, ক্রেডিটর, শেয়ার হোল্ডার, বোরোয়ার্স, রেগুলেটর। রেগুলেটরকে, ব্যাংকের রেগুলেটর হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বোরোয়ার আমাদের কাছ থেকে যারা টাকা নিয়েছে, শেয়ার হোল্ডার হচ্ছে ব্যাংকের শেয়ার যারা ক্রয় করছে তারা ব্যাংকের শেয়ার হোল্ডার, ডেপোজিটর মানে ব্যাংকে যারা টাকা জমা রেখেছে। এই সকল স্টেক হোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে একটি ব্যাংক কতটুকু ঝুঁকি গ্রহণ করতে চায় সেটি হচ্ছে তার রিস্ক অ্যাপিটাইট। রিস্ক অ্যাপিটাইট ইজ জেনারেলি এক্সপ্রেস থ্রু বোথ কোয়ান্টিটিভ অ্যান্ড কোয়ালিটেটিভ মিন, অ্যান্ড শুড কনসিডার এক্সট্রিম কন্ডিশনস, ইভেন্ট অ্যান্ড আউটকামস। মানে এটা পরিমাণগত এবং আহ গুণগত বিষয়, অর্থাৎ কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটো বিষয়কে এখানে বিবেচনায় নেওয়া হয়। ইট শুড বি স্টেটেড ইন টার্মস অফ পোটেনশিয়াল ইম্প্যাক্ট অন প্রফিটেবিলিটি, ক্যাপিটাল অ্যান্ড লিকুইডিটি, অর্থাৎ আপনার কতটুকু মুনাফা হবে, কি পরিমাণ মূলধন আছে এবং কতটুকু তারল্য আছে, সেটিও এই রিস্ক অ্যাপিটাইটে বিবেচনা করতে হয়। ঝুঁকি ক্ষুধা বা রিস্ক অ্যাপিটাইট হলো একটি ব্যাংক তার ব্যবসায়িক উদ্দেশ্য এবং স্টেক হোল্ডারদের প্রতি বাধ্যবাধকতা বিবেচনা করে তার এক্সপোজার এবং ব্যবসায়িক কার্যকলাপে ঝুঁকির মাত্রা ও ধরন গ্রহণ করতে সক্ষম এবং ইচ্ছুক। মানে আপনি চাইলেন আর ইচ্ছাকৃত ঋণ দিয়ে যাচ্ছেন, ঋণ দেওয়া তো একটু রিস্ক আছে, এটা করা যাচ্ছে না, করা যাবে না। কেন? কারণ আপনাকে ভাবতে হবে আপনি কতটুকু ঋণ দিতে পারবেন, আপনার কি পরিমাণ ঋণ দেওয়ার মতো ফান্ড আছে। হ্যাঁ, আপনার ব্যাংকের ফান্ড তো আসে, মানুষ যখন ডিপোজিট করে সেই ডিপোজিটররা যখন আবার আপনার কাছে টাকা চাবে তাদের টাকাও আবার আপনাকে দিতে হবে। একই সাথে আপনার কাছে যে ডিপোজিটটা রক্ষিত রয়েছে সেই ডিপোজিট ইউটিলাইজ করার জন্য আপনাকে ঋণও দিতে হবে। কিন্তু এই ঋণ দেওয়া এবং ডিপোজিট কালেকশন দুটোর মাঝে কিন্তু আপনাকে একটা ব্যালেন্স রাখতে হবে। যদি আপনি ব্যালেন্স রাখতে না পারেন তাহলে আপনার জন্য সমস্যা হয়ে দাঁড়াবে। তাই বলা হচ্ছে স্টেক হোল্ডার এবং ব্যবসায়িক উদ্দেশ্য এটার বাধ্যবাধকতা বিবেচনা করে তার এক্সপোজার এবং ব্যবসায়িক কার্যকলাপে ঝুঁকির মাত্রা এবং ধরন গ্রহণ করতে সক্ষম এবং ইচ্ছুক। ঝুঁকি ক্ষুধা সাধারণত পরিমাণগত এবং গুণগত উভয় উপায়ই প্রকাশ করা হয় এবং চরম পরিস্থিতি, ঘটনা এবং ফলাফল বিবেচনা করা উচিত। এটি লাভজনকতা, মূলধন এবং তরলতার উপর সম্ভাব্য প্রভাবের পরিপ্রেক্ষিতে বলা উচিত। এইখানে যে একটি ছবি আছে, ম্যানেজ ইউর রিস্ক, আপনার ঝুঁকিকে ম্যানেজ করতে হবে, অর্থাৎ ঝুঁকিটা ব্যবস্থাপনা করতে হবে।
রিস্ক অ্যাপিটাইট অবজেক্টিভ, এই ঝুঁকি ব্যবস্থাপনার উদ্দেশ্যগুলো কি কি? নাম্বার ওয়ান, আপহোল্ডিং দ্য হাইয়েস্ট ইথিক্যাল স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট। আপনার একটা নীতিগত অবস্থান থেকে আপনাকে ভালো থাকতে হবে। প্রিজার্ভিং দ্য লং টার্ম ফিনান্সিয়াল রিজাইলেন্স অফ দ্য ব্যাংক, অর্থাৎ দীর্ঘমেয়াদে ব্যাংকের যে আর্থিক রেজিলেন্স, এটাও আপনাকে সংরক্ষণ করতে হবে। অ্যাভয়েডিং লসেস ওয়েন ইনভেস্টিং পাবলিক মানি, আপনি যখন সরকারি টাকা বা আপনার যে অর্থটা ইনভেস্ট করবেন সেখানে যে লস বা অ্যারাইজ করতে পারে, ঝুঁকিটা অ্যাভয়েড করতে হবে। এনশিওরিং কমপ্লায়েন্স উইথ লিগাল অ্যান্ড রেগুলেটরি অবলিগেশন, আপনার আইনগত এবং নীতিগত যে বিধিবিধান রয়েছে সেটাও আপনাকে এনশিওর করতে হবে যে আপনি মেনে চলতেছেন। এবং মেনটেনিং আ রোবাস্ট ইন্টারনাল কন্ট্রোল এনভায়রনমেন্ট অ্যান্ড সেফগার্ডিং অপারেশনাল কন্টিনিউটি, আপনার অভ্যন্তরীণ যে নিয়ন্ত্রণ রয়েছে, ইন্টারনাল কন্ট্রোল রয়েছে, এটা আপনাকে রোবাস্ট করতে হবে যাতে আপনার অপারেশনটাকে সেফগার্ড করা যায়। এই ইন্টারনাল কন্ট্রোল অ্যান্ড কমপ্লায়েন্সের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে অডিট করা হয়, অডিট সেকশন থাকে, অডিট ডিপার্টমেন্ট থাকে, তাদের পক্ষ থেকে এটি করে নিশ্চিত করা হয়। তো রিস্ক অ্যাপিটাইটের অবজেক্টিভ গুলো আমি আবার বলছি: আপহোল্ডিং দ্য হাইয়েস্ট ইথিক্যাল স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্ট, প্রিজার্ভিং দ্য লং টার্ম ফিনান্সিয়াল রেজিলিয়েন্স অফ দ্য ব্যাংক, অ্যাভয়েডিং লসেস when investing public money, ensuring compliance with legal and regulatory obligation, maintaining a robust internal control environment, and safeguarding operational continuity. এরিয়াস অফ রিস্ক অ্যাপিটাইট, রিস্ক অ্যাপিটাইটের ক্ষেত্রগুলো কোথায় কোথায় রয়েছে। এখানে একটা ছবি আছে, দেখুন একটি দাঁড়িপাল্লা দেখা যাচ্ছে, একদিকে রিস্ক এপিটাইট, আরেকদিকে রিস্ক টলারেন্স। রিস্ক এপিটাইট হচ্ছে আপনি কতটুকু রিস্ক গ্রহণ করতে চান, রিস্ক টলারেন্স হচ্ছে আপনি কতটুকু রিস্ক সহ্য করতে পারবেন। আপনি অতটুকুই গ্রহণ করবেন যেটা আপনি সহ্য করতে পারবেন, এর অতিরিক্ত গ্রহণ করলে আপনার জন্য ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরিয়াস অফ রিস্ক অ্যাপিটাইট: ওভারঅল গ্রোথ অফ টোটাল লোনস অ্যান্ড অ্যাডভান্সেস ইনক্লুডিং অফ ব্যালেন্স শিট আইটেম, ক্রেডিট কনসেন্ট্রেশন, কোথায় কোথায় আমরা ঋণ দিব, যেমন ব্রোয়ার দেখতে হবে, সেক্টর দেখতে হবে, জিওগ্রাফিক্যাল এরিয়া দেখতে হবে। গ্রস অ্যান্ড নেট এনপিএল, নন পারফর্মিং লোন টু টোটাল লোনস, আমার টোটাল লোন কত টাকা দিয়েছি তার ভিতরে নন পারফর্মিং লোন বা ব্যাড লোন আছে কতটুকু। ক্যাশ রিকভারি এগেনস্ট ক্লাসিফাইড লোন অর রিটেন অফ লোন, মানে সিএল এর বিপরীতে কতটুকু টাকা রিকভারি হয়েছে সেটা দেখতে হবে। রেসিডিউল লোন টু টোটাল ক্লাসিফাইড লোন, যা ক্লাসিফাইড লোন আছে, সিএল কেস আছে, সেখান থেকে কয়টা ফাইল রিসিডিউল হয়েছে, মানে কয়টা লোন রিসিডিউল বা পুনঃ তফসিলীকরণ হয়েছে সেটা দেখতে হবে। রিটেন অফ লোন টু টোটাল ক্লাসিফাইড লোন, ক্লাসিফাইড লোন থেকে কোনো লোন অবলোপন করা হয়েছে কিনা, রাইট অফ করা হয়েছে কিনা। ইন্টারেস্ট ওয়েবার অ্যাজ পার্সেন্টেজ অফ এনপিএল, মানে নন পারফর্মিং লোন যেগুলো আছে এর মাঝে কোনোটাতে সুদ মওকুফ করা হয়েছে কিনা বা সুদের হারে রেয়াত করা হয়েছে কিনা সেটা দেখতে হবে। ইম্প্যাক্ট অন নেট ইন্টারেস্ট ইনকাম ডিউ টু অ্যাডভার্স চেঞ্জ ইন ইন্টারেস্ট রেট, যদি ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়ে যায় দেশে বা অর্থনীতিতে, তাহলে আপনার ইন্টারেস্ট ইনকামের উপর কোনো পরিবর্তন আসছে কিনা তা দেখতে হবে। এক্সচেঞ্জ রেট শকস টু অপারেশনাল ইনকাম, যদি বৈদেশিক বাণিজ্যে কোনো পরিবর্তন হয় বা কোনো শক সৃষ্টি হয় সেক্ষেত্রে আপনার জন্য কি হবে। ওভারডিউ অ্যাকসেপ্টেড বিলস পেয়েবল অ্যান্ড রিসিভেবল টু টোটাল লোনস। রিস্ক অ্যাসেসমেন্ট, ঝুঁকি মূল্যায়ন, এই রিস্ক অ্যাসেসমেন্ট আমরা কিভাবে করব দেখি। রিস্ক অ্যাসেসমেন্ট ইজ দ্য ওভারঅল প্রসেস অফ রিস্ক আইডেন্টিফিকেশন, অ্যানালাইসিস অ্যান্ড ইভালুয়েশন। রিস্ক আইডেন্টিফিকেশন মানে অ্যাসেসমেন্টের ভিতরে ঝুঁকিটা চিহ্নিত করা, ঝুঁকি বিশ্লেষণ করা এবং ঝুঁকি মূল্যায়ন করা অন্তর্ভুক্ত। রিস্ক আইডেন্টিফিকেশন ইজ দ্য স্টার্টিং পয়েন্ট ফর আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ম্যানেজিং রিস্ক or crucial activities. Institutions should identify the nature of risk, source of risk, cost of risk, areas of impact, event, their causes, and their potential consequences. রিস্ক অ্যানালাইসিস ইনভলভস, ঝুঁকির বিশ্লেষণের মধ্যে আছে কি, ডেভেলপিং
and understanding of the risk. It provides an input to risk evaluation and to decisions on the most appropriate strategies and techniques for risk treatment. Risk evaluation is undertaken to assist in making decisions based upon the outcomes of risk analysis about which risks need treatment and the priority for ট্রিটমেন্ট ইমপ্লিমেন্টেশন। তাহলে তিনটা জিনিস এখানে বলা হচ্ছে, একটা রিস্ক আইডেন্টিফিকেশন, দ্বিতীয় রিস্ক অ্যানালাইসিস, তৃতীয় রিস্ক ইভালুয়েশন। রিস্ক আইডেন্টিফিকেশন হচ্ছে ঝুঁকি চিহ্নিত করা, রিস্ক অ্যানালাইসিস ঝুঁকি গবেষণা করা, রিস্ক ইভালুয়েশন হচ্ছে ঝুঁকি মূল্যায়ন করা। ঝুঁকি মূল্যায়ন হলো ঝুঁকি শনাক্তকরণ, বিশ্লেষণ এবং মূল্যায়নের সামগ্রিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মধ্যে প্রথমে আছে ঝুঁকি চিহ্নিত শনাক্তকরণ। ঝুঁকি শনাক্তকরণ হলো ঝুঁকি অথবা গুরুত্বপূর্ণ কার্যক্রম বোঝার এবং পরিচালনার সূচনা বিন্দু, স্টার্টিং পয়েন্ট। প্রতিষ্ঠানগুলিকে ঝুঁকির প্রকৃতি, ঝুঁকির উৎস, ঝুঁকির খরচ, ক্ষেত্র, ঘটনা, তাদের কারণ ইত্যাদি সম্পর্কে এবং তাদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে চিহ্নিত করতে হবে। তাহলে যদি প্রশ্ন আসে রিস্ক অ্যাসেসমেন্ট সম্পর্কে, আমরা তিনটি বিষয় এখানে উল্লেখ করবো। একটি হচ্ছে রিস্ক আইডেন্টিফিকেশন, দ্বিতীয় রিস্ক অ্যানালাইসিস, তৃতীয় রিস্ক ইভালুয়েশন। এবার আমরা দেখব রিস্ক ট্রিটমেন্ট, ঝুঁকিটা আমরা কিভাবে ট্রিট করব। One important aspect of the risk management framework is the risk treatment. Risk treatment is about considering options for treating risk. ঝুঁকিটা ট্রিট করা, evaluating those options, preparing the risk treatment plans and implementing those plans to achieve the desired outcome. Figure 1.2 provides a two-dimensional map that can be used to classify risks and suitable strategies. এইখানে আসে দেখুন, এইখানে এখানে নিচে আছে লো, উপর আছে হাই। এই যে বাম দিক, এই জায়গাটাতে হরাইজন্টাল যেটা, সরি, যেটা ভার্টিক্যাল, এখানে আছে রিস্ক প্রবাবিলিটি, আর হরাইজন্টাল নিচের দিকে আছে রিস্ক সিভিরিটি। রিস্ক প্রবাবিলিটি ঝুঁকির সম্ভাবনা, লো নিচের দিকে হচ্ছে কম ঝুঁকির সম্ভাবনা, উপর হচ্ছে হাই অর্থাৎ বেশি ঝুঁকির সম্ভাবনা। আর রিস্ক সিভিরিটি হচ্ছে ঝুঁকির মাত্রা, এই দিকটাতে হচ্ছে লো রিস্ক আর এই দিকটাতে হচ্ছে হাই রিস্ক। এখানে দুইটা ডাইমেনশনে চারটা পার্ট আছে। যখন দুইটাই মানে দুটোই লো থাকে, সেটা অ্যাকসেপ্ট দ্য রিস্ক, অর্থাৎ আপনার প্রবাবিলিটিও লো আবার সিভিরিটিও লো, সেই জায়গায় এই ঝুঁকিটাকে অ্যাকসেপ্ট করতে হয়। এরপরে যদি দেখা যায় প্রবাবিলিটি হাই কিন্তু সিভিরিটি লো, সেই ঝুঁকিটাকে আপনাকে ম্যানেজ করতে হয়। এরপরে থার্ড অপশন, যদি দেখা যায় প্রবাবিলিটি লো কিন্তু সিভিরিটি হাই, সেই ঝুঁকিটা আপনাকে কারো কারো মাঝে শেয়ার করতে হবে, আপনি একা এটা কন্ট্রোল করতে পারবেন না। আর চতুর্থ যে পার্ট, সেটা হচ্ছে এখানে রিস্ক সিভিরিটিও বেশি আবার রিস্ক প্রবাবিলিটিও বেশি। দুইটাই যখন বেশি থাকে এই ঝুঁকি পরিহার করতে হবে, মানে সিভিয়ার রিস্ক আবার এখানে প্রবাবিলিটি হাই, এরকম অবস্থায় ঝুঁকি গ্রহণ করা যাবে না, ঝুঁকিটা পরিহার করতে হবে, অ্যাভয়েড রিস্ক। তো রিস্ক চারটা পার্ট আছে এইখানে। একটা নম্বর হচ্ছে রিস্ক ট্রান্সফার, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক রিটেনশন, রিস্ক কন্ট্রোল। রিস্ক ট্রান্সফার হচ্ছে আপনার ঝুঁকি আপনি অন্য কারো কাছে হস্তান্তর করে দিবেন। রিস্ক অ্যাভয়েড মানে আপনি ঝুঁকিটা পরিহার করেন। রিস্ক রিটেনশন মানে ঝুঁকি ধরে রাখবেন, এই ঝুঁকিটা আপনি কন্ট্রোল করার জন্য। এবং রিস্ক কন্ট্রোল তো আপনি ঝুঁকি নিয়ন্ত্রণ করবেন। রিস্ক ট্রান্সফার, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক রিটেনশন, রিস্ক কন্ট্রোল। রিস্ক ট্রিটমেন্টের চারটা পার্ট, আমি আবার বলছি, রিস্ক ট্রান্সফার, রিস্ক অ্যাভয়েডেন্স, রিস্ক রিটেনশন, রিস্ক কন্ট্রোল। বেশি ঝুঁকি যেটা, সেটাকে ট্রান্সফার করতে হবে, একটু মিডিয়াম পর্যায়ে থাকলে অ্যাভয়েড করতে হবে, যদি সলভেবল হয় রিটেনশন করতে হবে, এবং দুটোই যদি প্রবাবিলিটি এবং সিভিরিটি কম হয় সেটাকে কন্ট্রোল করতে হবে। রিস্ক গভর্নেন্স অ্যান্ড অর্গানাইজেশন। Risk governance refers to the structure, rules, process, and mechanism by which decisions about risks are taken and implemented. It covers the questions about what risk management responsibilities lie, at what levels, and the ways the board influence risk-related decisions, and the role, structure, and staffing of risk organization. As per the Bangladesh Bank Risk Management Guideline, bank
হ্যাভ টু ফলো এ থ্রি লাইন অফ ডিফেন্স মডেল। প্রতিটি ব্যাংকের কিন্তু একটা মডেল ফলো করতে হয় রিস্ক ম্যানেজ করার জন্য। এটা নাম হচ্ছে থ্রি লাইন অফ ডিফেন্স। এই মডেলটা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঝুঁকি ব্যবস্থাপনা বলতে সেই কাঠামো, নিয়ম কিংবা প্রক্রিয়া এবং এই প্রক্রিয়াগুলোকেই বোঝায় যার মাধ্যমে ঝুঁকি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া এবং বাস্তবায়ন করা হয়। এটি কোনো স্তরে ঝুঁকি ব্যবস্থাপনার দায়িত্ব এবং ঝুঁকি সম্পর্কিত সিদ্ধান্তগুলোকে কিভাবে প্রভাবিত করে সে সম্পর্কে প্রশ্নগুলি অন্তর্ভুক্ত করে। তো ঝুঁকি সংস্থার ভূমিকা, কাঠামো এবং কর্মী নিয়োগ। বাংলাদেশ ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা নির্দেশিকা অনুসারে ব্যাংকের তিন লাইনের প্রতিরক্ষা মডেল, এটাকে ইংরেজিতে বলা হয় থ্রি লাইন অফ ডিফেন্স, অনুসরণ করতে হয়। আমরা সেই মডেলটি দেখবো এখন। থ্রি লাইন অফ ডিফেন্স, এইখানে ফার্স্ট লাইন, সেকেন্ড লাইন, থার্ড লাইন। এই ফার্স্ট লাইনটা হচ্ছে বিজনেস অপারেশনের সাথে জড়িত। সেকেন্ড লাইন ওভারসাইট ফাংশন, যেমন ফাইন্যান্স, এইচআর, কোয়ালিটি, রিস্ক ম্যানেজমেন্ট। থার্ড লেভেলে রয়েছে ইন্ডিপেন্ডেন্ট অ্যাসিউরেন্স, এর মধ্যে আছে ইন্টারনাল অডিট, এক্সটার্নাল অডিট, আদার ইন্ডিপেন্ডেন্ট অ্যাসিউরেন্স। তো থ্রি লাইন অফ ডিফেন্সের যে মডেল রয়েছে রিস্ক ম্যানেজমেন্ট করার জন্য, ফার্স্ট লাইন বিজনেস অপারেশন, সেকেন্ড লাইন ওভারসাইট ফাংশন, থার্ড লাইন ইন্ডিপেন্ডেন্ট অ্যাসিউরেন্স। আমরা এখন দেখি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এইখানে কি আছে দেখুন। এটার মধ্যে রয়েছে বিজনেস লাইন ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর এনশিওরিং দ্যাট a risk and control environment is established as part ডে টু ডে অপারেশন, মানে দৈনন্দিন ব্যবসায়িক কার্যক্রম। বিজনেস লাইন ম্যানেজমেন্ট ইজ রেসপন্সিবল ফর আইডেন্টিফাইং অ্যান্ড ম্যানেজিং রিস্ক ইন দ্য প্রোডাক্ট, অ্যাক্টিভিটিস, প্রসেস অ্যান্ড সিস্টেমস ফর হুইচ দে আর অ্যাকাউন্টেবল, যার জন্য তারা দায়ী। ব্যবসায়িক লাইন ব্যবস্থাপনা দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে ঝুঁকি এবং নিয়ন্ত্রণ পরিবেশ প্রতিষ্ঠা নিশ্চিত করার জন্য দায়ী। ব্যবসায়িক লাইন ব্যবস্থাপনা পণ্য, কার্যকলাপ, প্রক্রিয়া এবং সিস্টেমের ঝুঁকি চিহ্নিতকরণ ও পরিচালনার জন্য দায়ী, যার জন্য তারা দায়বদ্ধ। এই ফার্স্ট লাইন ডিফেন্সটা হচ্ছে আপনার রেগুলার কাজ, ব্যাংকের যে রেগুলার কাজ হয়, দৈনন্দিন কাজ হয়, এগুলো থেকেই এই ফার্স্ট লাইন ডিফেন্সটা করতে হয়। Second line defense. A separate independent risk management function is the second line of defense, which is very much essential to assist management to understand and manage various risks. এটা আপনার ম্যানেজমেন্টকে উপলব্ধি করে অ্যাসেস করতে হবে। The function generally complements the business line risk management activities. একটি পৃথক স্বাধীন ঝুঁকি ফাংশন হলো প্রতিরক্ষার দ্বিতীয় লাইন, যা ব্যবস্থাপনাকে বিভিন্ন ঝুঁকি বুঝতে এবং পরিচালনা করতে সহায়তা করার জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ফাংশনটি ব্যবসায়িক লাইনের ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রমের পরিপূরক। এবার থার্ড লাইন অফ ডিফেন্স। থার্ড লাইন অফ ডিফেন্সের ভিতরে কি আছে? ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিডেশন অ্যান্ড ভেরিফিকেশন ইজ দ্য থার্ড লাইন অফ ডিফেন্স ইন দ্য গভর্নেন্স স্ট্রাকচার। আপনার যে সুশাসন প্রক্রিয়া তৈরি করে রাখছেন ব্যাংকে বা আর্থিক প্রতিষ্ঠানে, এখানে আপনাকে স্বতন্ত্রভাবে ভেরিফিকেশন করতে হবে, যেটা আমরা অডিট করার মাধ্যমে করে থাকি। ইন্টারনাল অডিটও হয়, আবার এক্সটার্নাল অডিটও হয়, অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের লোকরাই আবার আপনার অফিসকে অডিট করবে। পাশাপাশি বাহিরের কোনো অডিট ফার্ম দিয়েও আপনি আপনার প্রতিষ্ঠানকে অডিট করতে পারেন, যেটাকে আমরা এক্সটার্নাল অডিট বলি থাকি। আবার সরকারি প্রতিষ্ঠানগুলোতে কমার্শিয়াল অডিট হয়ে থাকে, যেটা সিএজির আওতাধীন, বা আমরা সংক্ষেপে এজি অফিসের অডিট বলে থাকি, বাণিজ্যিক অডিট। ইন্ডিপেন্ডেন্ট ভ্যালিডেশন এন্ড ভেরিফিকেশন, এইখানে দেখুন, ইন্টারনাল অডিট অর এনি আদার ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ অফ কোয়ালিফাইড স্টাফ মে কন্ডাক্ট দিস ইন্ডিপেন্ডেন্ট রিভিউস। অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোন মানে অ্যাকাউন্টেন্টদের একটি ফার্মের মাধ্যমে, একটি সিএ ফার্মের মাধ্যমে আপনি এই অডিট করাতে পারেন। আবার আপনি আপনার ইন্টারনাল অডিটর দিয়েও অডিট করাতে পারেন। এটি হচ্ছে থার্ড লাইন অফ ডিফেন্স। স্বাধীন, বৈধতা এবং যাচাইকরণ হলো শাসন কাঠামোর তৃতীয় প্রতিরক্ষা লাইন। এটি অন্য দুটি প্রতিরক্ষা লাইনের জন্য একটি চ্যালেঞ্জ ফাংশন হিসেবে কাজ করে। অভ্যন্তরীণ নিরীক্ষা বা যোগ্য কর্মীদের যে কোনো স্বাধীন দল এই স্বাধীন পর্যালোচনাগুলি পরিচালনা করতে পারে। থার্ড লাইন অফ ডিফেন্স। ইনহেরেন্ট রিস্ক।
ইনহেরেন্ট রিস্ক মানে উত্তরাধিকার সূত্রে আপনি যে ঝুঁকিগুলো পেয়ে যাবেন। ইনহেরেন্ট রিস্ক is the risk that exists naturally when there are no safeguards in place to avoid trouble. আপনার সমস্যা বা জটিলতার পরিহার করার জন্য যদি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা না থাকে, কোনো সেফটি না থাকে আপনার প্রতিষ্ঠানে, তাহলে ন্যাচারালি কিছু রিস্ক আপনার জন্য চলে আসবে। এগুলো হচ্ছে ইনহেরেন্ট রিস্ক। If an event is unlikely to happen and would not cause mass impact, the inherent risk is low. যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে বা ঘটার সম্ভাবনা না থাকে তাহলে ইনহেরেন্ট রিস্কটা কম থাকবে। However, যাই হোক, if the risk is very likely to happen and also can result in a severe impact, the inherent risk is extremely high. যদি এমন হয় যে আপনার একটি ঘটনা ঘটার সমূহ সম্ভাবনা রয়েছে এবং এখানে রিস্ক অ্যারাইজ হতে পারে, তাহলে ইনহেরেন্ট রিস্কটা কিন্তু বেশি হবে। অর্থাৎ কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সম্ভাবনা থাকলে ইনহেরেন্ট রিস্ক থাকবে, সম্ভাবনা না থাকলে ইনহেরেন্ট রিস্ক কম থাকবে। সহজাত ঝুঁকি হলো সেই ঝুঁকি যা স্বাভাবিকভাবে বিদ্যমান থাকে যখন সমস্যা এড়ানোর কোনো সুরক্ষা ব্যবস্থা না থাকে, মানে আপনার কোনো সেফটি নেই, কোনো সেফগার্ড নেই, কোনো কমপ্লায়েন্স মেনটেন করার কোনো ওয়ে নাই, কোনো সিস্টেমেটিক প্ল্যান নাই, তাহলে আপনার জন্য এই ইনহেরেন্ট রিস্কটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা কম থাকে এবং খুব বেশি প্রভাব না ফেলে তাহলে সহজাত ঝুঁকিটা কম থাকে। আর যদি এটার উল্টোটা হয়, ঝুঁকি ঘটার সম্ভাবনা খুব বেশি থাকে, ফলে গুরুতর প্রভাবও পড়তে পারে, সহজাত ঝুঁকি অত্যন্ত বেশি হয়। ইনহেরেন্ট রিস্কের একটি ফর্মুলা রয়েছে। ইনহেরেন্ট রিস্কটা কিভাবে ক্যালকুলেট করা যায়, যেমন ইম্প্যাক্ট অফ এন ইভেন্ট ইনটু প্রবাবিলিটি। আপনি যদি প্রবাবিলিটিকে কোনো ঘটনার ইম্প্যাক্ট দিয়ে গুণ দেন, মাল্টিপ্লাই করেন, তাহলে ইনহেরেন্ট রিস্কটা ক্যালকুলেট করতে পারবেন। ইনহেরেন্ট রিস্কটাকে আপনি ক্যালকুলেট করার সুযোগ পাবেন। এটি হচ্ছে ইনহেরেন্ট রিস্কের ফর্মুলা। এবার আসুন কন্ট্রোল। কন্ট্রোল কি? নিয়ন্ত্রণ। A control's impact is the expanded value of its risk mitigation. A control can be viewed as very important or not very important. For example, a firewall can very important for keeping out hackers because it covers the entire institutions. আপনি দেখবেন আমরা যখন কোনো কম্পিউটার ব্যবহার করি, যেমন ল্যাপটপ, ডেস্কটপ, এখানে আমরা অ্যান্টিভাইরাস দিয়ে রাখি, অ্যান্টিভাইরাস সফটওয়্যার দিয়ে রাখি। কেন? কারণ জন্য যাতে কম্পিউটারটা কোনোভাবে হ্যাক না হতে পারে, কিংবা ভাইরাস অ্যাটাক না করতে পারে, ম্যালওয়্যার না ধরতে পারে। এই জন্য এটি একটি সেফগার্ড বা কন্ট্রোল প্রক্রিয়া। A control's effectiveness is the probability that the control will function as intended based on assessment. আপনি যেমন আমরা অগ্নি দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের অফিসে কি রাখি, ব্যাংকের ব্রাঞ্চে ফায়ার এক্সটিংগুইশার রাখি, এটিও কিন্তু একটি কন্ট্রোলের প্রক্রিয়া। আদার ইউজ টার্মস লাইক ক্যাটাস্ট্রফিক, significant, moderate, minor, insignificant. Similarly, controls can be ranked on a scale 1 to 5. This can include certain, likely, এটা একটা স্কেল আছে, মানে মাত্রা আছে 1 থেকে 5। হ্যাঁ, সার্টেন, লাইকলি, পসিবল, আনলাইকলি, রিমোট। এটাকে অন্যভাবে বলা যায় ক্যাটাস্ট্রফি মানে একেবারে ধ্বংসাত্মক, সিগনিফিকেন্ট তাৎপর্যপূর্ণ, মডারেট মানে হচ্ছে সহনীয়, মাইনর ছোট, আর ইনসিগনিফিকেন্ট একেবারেই গণ্য করা যায় না, হ্যাঁ, নগণ্য। তো একটি নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ বা অপ্রয়োজনীয় হিসেবে দেখা যেতে পারে। উদাহরণস্বরূপ, হ্যাকারদের দূরে রাখার জন্য যখন আপনি ফায়ারওয়াল সেট করেন, এটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে যায়, কারণ এটা পুরো প্রতিষ্ঠানকে কাভার করতে পারে। একটি নিয়ন্ত্রণের কার্যকারিতা হলো মূল্যায়নের উপর ভিত্তি করে নিয়ন্ত্রণটি উদ্দেশ্যে অনুসারে কাজ করার সম্ভাবনা। রেসিডিউয়াল রিস্ক, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। রেসিডিউয়াল রিস্ক মানে অবশিষ্ট ঝুঁকি। এটা কিভাবে হয়? রেসিডিউয়াল রিস্ক ইজ দ্য রিস্ক দ্যাট রিমেন্স আফটার কন্ট্রোলস আর কনসিডার। এই কন্ট্রোল করার পরেও যে ঝুঁকিটা থেকে যায় সেটার নামই কিন্তু রেসিডিউয়াল রিস্ক। ইন দা কেস অফ এ সাইবার ব্রেচ, ধরেন আপনার প্রতিষ্ঠানে মানে সাইবার অ্যাটাক হওয়ার দ্বারা আপনার কোনো গুরুতর সমস্যা হচ্ছে, যেমন আমরা এরকম একটা পরিস্থিতি আমাদের দেশের অর্থনীতিতে ফেস করেছি, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের মানে হ্যাকারদের দ্বারা রিজার্ভ চুরির ঘটনা। তো ইটস দ্য রিস্ক দ্যাট রিমেইনস আফটার কনসিডারিং
deterrence measures. This score helps the organization review its risk tolerance against its strategic objectives. It's all about understanding the relationship between risks and controls. রেসিডিউয়াল রিস্কের যে ফর্মুলা সেটা হচ্ছে ইনহেরেন্ট রিস্ক ইনটু কন্ট্রোল ইফেক্টিভনেস। আপনার কন্ট্রোলটা কতটুকু কার্যকর সেটাকে যদি আপনি ইনহেরেন্ট রিস্ক দিয়ে মাল্টিপ্লাই করেন তাহলে কিন্তু আপনার রেসিডিউয়াল রিস্কটা ক্যালকুলেট করা যায়। তো অবশিষ্ট ঝুঁকি হলো নিয়ন্ত্রণ বিবেচনা করার পরেও যে ঝুঁকি থেকে যায়, মানে আপনি কন্ট্রোল করেছেন, আপনি আপনার সকল পদক্ষেপ গ্রহণ করেছেন, এর পরেও যে ঝুঁকিটা থেকে যাবে সেটাই হচ্ছে রেসিডিউয়াল রিস্ক। তো সাইবার লঙ্ঘনের ক্ষেত্রে প্রতিরোধ ব্যবস্থা বিবেচনা করার পরেও যে ঝুঁকি থেকে যায় তা হলো এই স্কোর প্রতিষ্ঠানটিকে তার কৌশলগত উদ্দেশ্যের বিরুদ্ধে ঝুঁকির সহনশীলতা পর্যালোচনা করতে সাহায্য করে। এটি সম্পূর্ণরূপে ঝুঁকি এবং নিয়ন্ত্রণের মধ্যে সম্পর্ককে বোঝায়। ভিউয়ার্স, আমরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসলাম। আজকের যে ক্লাসটি অনুষ্ঠিত হলো সেটি হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ইন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস মডিউল এ, প্রথম অধ্যায়ের উপরে ক্লাস। এটি ব্যাংকিং ডিপ্লোমা বা ব্যাংকিং প্রফেশনাল এক্সামের দ্বিতীয় পর্বের সাবজেক্ট, সেকেন্ড পার্টের সাবজেক্ট AIBB। আপনারা লার্ন উইথ খান ইউটিউব চ্যানেলে এই ক্লাসটি পাবেন, সেখান থেকে দেখে বাসায় বসে এই প্রস্তুতি নিতে পারবেন পরীক্ষার জন্য। আমি রাজীব খান, সিনিয়র অফিসার, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।